দুপুর গড়িয়ে বিকাল, সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট করছে। আরস মৌকে ডেকে নিয়ে ঘরের দরজা লক করল। মৌ সন্দিহানভাবে আরসের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? দিন দুপুরে ঘরের দরজা লক করছেন যে? খুলুন বলছি, মানুষ কি ভাববে? আরস বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে, মৌ এর দিকে তাকিয়ে। মেয়েটা নিচকিয়ে একটা বাচ্চা, কোনো ইগো বলে কিছুই নেই। থাকলে তার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, গাল মুখ ফুলিয়ে কান্নাকাটি করত, বা আমার উপর এক আকাশ সমান অভিমান নিয়ে বসে থাকত, বা রেগে থাকত, তার মাঝে কিছুই নেই কেন? মেয়েটা বড়ই পাগলি টাইপের। এমন মেয়েরা সব সময় ভালো মনের হোক, আর ছেলেরা চট করেই এদের দুষ্টুমির প্রেমে পড়ে যা। মেয়েটার চোখে মুখে কি ভীষণ মায়া। এসব ভাবতে ভাবতে আরশ কোথায় যেন হারিয়ে গিয়েছে। আর এই সুযোগে মৌ ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা কর। আরশ সাথে সাথে হাতটা টেনে ধরে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়া। মৌ এর হাত ভর্তি চুড়িগুলো ঝনঝন করে বাজছে। মৌ নার্ভাস হওয়ার জন্য বারবার জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজাচ্ছে। আরশ পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মৌ এর ঠোঁটের দিকে। মৌ ব্যাপারটা বুঝতে পেরে আরশকে বলে, এইভাবে হাত ধরে রেখেছেন, কি সমস্যা আপনার? আরশ বলে, এই যে মিস বউ শরিমু, সারাদিন আমার সমস্যা না খুঁজে নিজের সমস্যা খুঁজো, তাহলে সব বুঝতে পারবা। পেতনিদের মতো নতুন বউ সারাবাড়ি পায়চারি করে বেড়াচ্ছ কেন? কোথায় একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকবে ঘরের এক কোণে, তা না ডাকাডাকি করে বেড়ানো লাগছে? মৌ বলল, ছাড়ুন বলছি, আমার ওসব লজ্জা টজ্জা কিচ্ছু নেই। এই বাড়ির সবাই খুব ভালো, তাই আমার লজ্জা লাগছে না। আরশ বলল, সবার মাঝে কি আমিও আছি? মৌ বলে উঠল, না, আপনি তো আস্ত একটা কি বিশ্রীভাবে আমাকে অপমান করেছেন, কিচ্ছু ভুলিনি। আরব বলল, রাগ ও আছে তোমার? নেই মানে? আপনি জানেন না তাই? আমার অনেক রাগ। আরশ বলল, এতটুক পিচ্চি মানুষের কোথায় রাগ থাকে? মৌ রেগে গিয়ে বলল, শুনুন, দেখতে পিচ্চি লাগলেও আমি অতটা পিচ্চি না, যেমন ভাবছেন তেমন না। দেখুন কি বলতে ডেকেছেন তাই বলেন। কি ব্যাপার বাঘিনী, কাল যেভাবে ধমকাচ্ছিলে আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। আজ তাহলে এমন দুর্বল কেন? সামান্য হাত ধরেছি এতেই, আর অন্য কিছু করলে তো খুঁজেও পাওয়া যাবে না। মৌ বলল, দেখুন, আমি ঝগড়া করতে পারি, আমার সাথে ঝগড়া করে কেউ পারে না। পারলে হাত ছেড়ে মুখ চালান, দেখব কে জিতে। আরশ হাত ছেড়ে দিয়ে মৌ এর ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। দেয়ালে আটকে গিয়েছে মৌ, সামনে আরশ, সামনে পেছনে কোথায় যেতে পারছে না। আরশ ঠোঁট আটকে রেখেছে। মৌ কথা বলতে পারছে না। বেশ কয়েক মিনিট পরে ছাড়ল। মৌ ঠোঁট মুছতে মুছতে বলে, এই বিশ্রী মানুষ, এটা আপনি কি করলেন? আপনার গায়ে বমি করে দিব। আরশ বলল, আমি কি বমি দিয়েছি তোমাকে? যা দিয়েছি তাই ব্যাগ দা। মৌ বলল, আপনি আমার সাথে এই বিশ্রী কাজ কেন করলেন? আগে সেটা বলুন। আরশ বলল, অদ্ভুত, নিজেই তো বললে মুখ চালাতে বললেন, তাই চালিয়ে দেখালাম। মৌ হতভম্ব হয়ে বলল, আমি কি ওভাবে বলেছি নাকি? ঝগড়া করতে বলেছি? বলেই মৌর আগে কটমট করে রুম থেকে বেরিয়ে যেতে গেলে আরশ আবার হাত টেনে ধরে বলে, যেটা বলতে ডাকা সেটা শুনবে না। মৌ বলল, আবার কি বলবেন? আরশ বলল, এসো বিছানায় বসো, নিরিবিলি বলতে হবে কথাটা। আরশ মৌ এর হাত ধরে বলে, মৌ, আমি জীবনে মিথ্যা কথা বলি না, কোনো দুই নাম্বারই ও করিনি কারো সাথে। বিয়ের আসরে যেটা করেছি ভুল করেছি, ক্ষমা করার মালিক তুমি। আমি মাথান্ত করছি যে আমার ভুল হয়েছে। কিন্তু মৌ, আমি যে একটা মেয়েকে দেখেছি সেটা সত্য ছিল। মেয়েটা হুবহু তোমার মতো কিভাবে হতে পারে? কিছু তো কাহিনী আছে। আমি চাইছি মেয়েটার সাথে দেখা করতে, আর তুমিও দেখা করো। তুমি নিজ চোখে দেখো, কে এই মেয়ে। মানুষ তো হঠাৎ দেখে তোমাকেই ভাববে। তোমার গায়ে এই কলঙ্ক লেগে থাকুক, আমি সেটা মোটেও চাইছি না। আজ রাতে আমার সাথে যাবে, মেয়েটাকে ভাড়া করা হয়েছে। আসলে আমার বিয়ের আসরে রেগে যাওয়ার কারণ ও ছিল। আমি হঠাৎ ধাক্কা খেয়েছিলাম। বন্ধুদের সাথে রাত কাটানো মেয়ে কিভাবে আমার বউ হবে? আর্স, আপনি এত ভাবছেন কেন? আপনার কোনো ভুল ছিল না। একটা সুস্থ মানুষ যেটা করে আপনিও সেটা করেছেন। বিয়ের আগের দিন আপনার বোন আপনার সম্পর্কে অনেক কিছু বলেছিল। আমি তখন সিওর ছিলাম বিয়ে করলে উনাকেই করব। আপনি কতটা ভালো তার সব জেনেছিলাম আগে। আমি তো আর আপনার মতো ন। প্রেমিকা ছিল, তাই আমার দিকে আগ্রহ ছিল না। আরশ বলে উঠল, এই গুরুত্বপূর্ণ নিউজটা কে দিয়েছে শুনি। মৌ মুচকি হেসে বলল, আপনার বোন দিয়েছে। আরশ এ কথা শুনে বলল, তোমার তো দেখছি এ বাড়িতে বিভিন্ন নিউজ চ্যানেল ছবি আছে, কোনো খবর বাদ পড়ে নেই। তা কি বলেছে? মৌ বলল, বলেছে আমার ভাই এর একটা রিলেশনে ছিল। ভাই তার জন্য বিশাল পাগল ছিল, কিন্তু মেয়েটা আস্ত একটা গরম খুন্তির স্যাকা দিয়ে চলে গিয়েছে। আমার ভাই রোজ ঘুমের ওষুধ খেত, মাতাল হয়ে বাড়িতে ফিরত, সারাদিন কাঁদত, দাড়ি গোফ কাটত না, একটা দেবদাস হয়ে গেছিল সে। আরশ বলল, এগুলা বলেছে সিরিয়াসলি? আমার এক্স আমার জন্য এখনো পাগল আছে। আমি বিয়ে করিনি, আর আমাকে সেকা দিয়েছে, অদ্ভুত কথা শো। মৌ বলল, তাহলে বিয়ে করেন নিজে? আরশ বলল, ওর চরিত্রের সমস্যা ছিল, বাবা বলল। আর আমিও দেখেছিলাম ওর চরিত্রের সমস্যা। তাছাড়া আমার অতটা সিরিয়াস রিলেশন ছিল না। বিয়ে করতে চাইছিলাম, কিন্তু বাবা রাজি না, তাই করিনি। আর আমার মনের মতো ছিল না। মৌ বলে উঠল, এখনো ভালোবাসেন? আরশ বলল, মোটেও না।
তার সাথে যেটা ছিল ওটাকে ভালোবাসা বলা চলে না, বুঝলে মিসেস? হুম, বুঝলাম। সেদিন সন্ধ্যায় আরস মৌকে নিয়ে বেরোল। কোথায় নিয়ে যাচ্ছে আরস সেটা জানে না। মৌ আরসের পিছু পিছু যাচ্ছে। মৌ জানতে চাইলে আরস বলে বন্ধুর বাসায় যাচ্ছি। মৌ তো যাবেই না, তার অশব্দ বন্ধুদের বাসা। আরস বলে তোমাকে অবাক করা একটা জিনিস দেখাবো, আগে চলো। না গেলে বুঝবে না। মৌ আরসের পিছু পিছু রওনা হল। মৌ বায়না ধরল সে খালি পায়ে হাঁটবে। তার অনেক দিনের শখ রাস্তায় খালি পায়ে হাঁটবে, তাও রোদ দিয়ে। রোড লাইটের আলোতে রাস্তা চকচক করছে। শহরে বিভিন্ন মানুষের মাঝে খোলা আকাশের নিচে হাঁটছে আরস আর মৌ মাঝে মাঝে লাফ দিয়ে রাস্তার পাশে লাগানো বিভিন্ন ফুল গাছ থেকে ফুল ছেঁড়ার চেষ্টা করছে। বারবার ব্যর্থ হওয়ায় আরস মৌকে উঁচু করে ধরল। মৌকে উঁচু করে ধরার সময় পেট থেকে শাড়ি সরে যা। আরস দুষ্টুমি করে পেটে ঠোঁট ছুঁয়ে দেয়। মৌ লাফ দিয়ে নেমে বলে কি হলো? আরস বলে কি হলো? এই শুনুন, আপনাকে কি আবার মুখ চালাতে বলা হয়েছে? আরস তার প্রচণ্ড হাসি চেপে গিয়ে বলে ওকে মুখ অফ। নিস্তব্ধ শহরে জনমানব শূন্যহীন রাস্তা। এ রাস্তায় খুব একটা মানুষ চলাচল করে না। কোথাও কেউ নেই। পাশাপাশি হাঁটছে মৌ আর আরস। তাদের জন্য নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। আনমনে হেঁটে চলেছে দুজন। ঝোপঝাড়ের মাঝে জোনাক পোকাগুলো জ্বলছে নিভছে। রাতের এ সৌন্দর্য যেন ভোলবার মতো নয়। মাঝে মাঝে দুই একটা জোনাক পোকা হাতে ধরে হাঁটছে আর্শ মৌ এর এই বাচ্চামো দেখছে, আর মৌ এর প্রতি মুগ্ধ হচ্ছে। আর্শ বারবার মৌ এর প্রেমে পড়তে বাধ্য হচ্ছে। ইচ্ছা করছে মৌকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু সেই সাহসটা পাচ্ছে না। হঠাৎ করে গাছের একটা ডল ভেঙে পড়ায় মৌ ভূত ভেবে ভয় পেয়ে এসে জড়িয়ে ধরে আর্শকে। এমন শক্তভাবে ধরে আরসের শার্টের বোতাম একটা ছিঁড়ে মৌ এর হাতের মাঝে চলে গেল। আরস এর শিরা উপশিরা যেন উষ্ণ ছোঁয়া বয়ে যাচ্ছিল। মৌ চোখ বন্ধ করে পড়ে আছে আর্সের বুকে। আরস নিজেই দুই হাত দিয়ে আগলে ধরে মৌকে। মাথায় হাত বুলিয়ে বলে, আমি আছি, ভূতেরাও ভয় পাবে তোমাকে ভয় দেখাতে। আমরা চলে এসছি ওই যে ওই নীল রঙের বিল্ডিংটায় যাব আমরা। চলো, আজ আশ্চর্য একটা জিনিস দেখবে তুমি। মৌ নিজেও জানত না সে ঠিক কি দেখতে চলেছে। বিল্ডিং এ প্রবেশ করে আরস কলিং বেল চাপতেই দরজা খুলে দিল একটা মেয়ে। মৌ হুবহু তার মতো একটা মেয়ে দেখে চমকে যা, যেন তার প্রতিচ্ছবি দেখছে। আর্স ও যেন মানসিক মহাতৃপ্তি পেল। আরসের বউ যে সেই মেয়েটা না, সেটা ভেবেই আর্সের মুখে হাসি ফুটল। মৌ আর মৌ এর মতো দেখতে মেয়েটি দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনই যেন চমকে গেল। কিভাবে সম্ভব হুবহু দুটো মানুষের মিল হওয়া? দুজন দুজনের দিকে একভাবে তাকিয়েই আছে। মৌ আরসের দিকে তাকিয়ে রইল। মৌ এর ভঙ্গিমা এমন ছিল যে সে সত্যি আশ্চর্য হয়েছে। মৌ মেয়েটিকে বলে, কে তুমি? তুমি হুবহু আমার মতো দেখতে কিভাবে হলে? যমজ ছাড়া তো এমন হওয়া সম্ভব না। মেয়েটি ওড়না দিয়ে মুখ ঢেকে বলে, খদ্দের ছাড়া কারো সাথে কথা বলি না আমি। আপনার কোনো কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আমার টাকাটা পেলে আমি চলে যাব। মৌ বলল, আগে বলো তুমি কে? বাসা কোথায় তোমার? তা আমি সত্যি অবাক হচ্ছি তোমাকে দেখে। তুমি কি অবাক হচ্ছ না তোমার মতো হুবহু একটা মেয়েকে দেখে? কিছুটা হয়েছি, তবে আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি অতটা আগ্রহ নেই। তাই এসব অবাক করা কোনো কিছুই আমার মাঝে অনুভূতি জাগায় না। তোমার বাসা কোথা? মেয়েটি বলল, পতিতাদের নিজস্ব বাসা থাকে না, তারা রোজ কারো না কারো বাসায় থাকে। বলছি, আমাকে এখানে ভাড়া করে আনা হয়েছে আজ রাতের জন্য। আপনাদের খদ্দের কজন তাদের পাঠান। আমাকে কাজ শেষ করে মহল্লায় ফিরে যেতে হবে। সেখানে আবার খদ্দের আসবে। আর খদ্দের না থাকলে বলুন আমি চলে যাই। মৌ বলল, তোমার তো টাকা চাই তাই না? রোজ তো ছেলেদের সাথে সময় কাটিয়ে টাকা না। আজ না হয় আমার সাথে গল্প করলে। চিন্তা করো না, ডাবল টাকা দিব। মেয়েটি বলল, আমার ডাবল টাকা চাই না, যা ঠিক করা হয়েছে তাই দিলেই হবে। আচ্ছা, নাম কি তোমার? আরশি। আমার নাম আরশি। ও কি তোমার হাজবেন্ড? হুম, অনেক ভালো মানুষ। তুমি অনেক ভাগ্যবতী। এবার আসি আমি। আমার পারিশ্রমিক লাগবে না। মৌ বলল, তুমি এভাবে যেতে পারো না, তোমার পরিচয় আমাকে দিতেই হবে। আলসি বলল, আপনার মতো আমি দেখতে এটা কি আমার অপরাধ, যার জন্য আমাকে ফোর্স করছেন? আমাকে যেতে দিন। মৌ বলল, তুমি আমার বোনের মতো, নিশ্চয়ই আমাদের কোনো কানেকশন আছেই, না হলে এক রকম হলাম কিভাবে? আরশি বলল, প্লিজ আমায় বোন ডেকো না, আমায় যেতে দাও প্লিজ। মৌ প্রশ্ন করল, তুমি কতদিন ধরে এ পেশায় আছো? মেয়েটি বলল, ছোটবেলা থেকে। কতটুক বয়স? মেয়েটি বলল, এই ধরো 7 বছর বয়স থেকে। মৌ বলল, কষ্ট পেতে না এ পেশার জন্য? আরশি বলল, হ্যাঁ পেতাম, কিন্তু দেখার মানুষ নেই। অনেক মানুষ এসে যখন অত্যাচার করত খুব কাঁদতাম। তারা হাত পা বেঁধে অত্যাচার করত। ধীরে ধীরে সব সহ্য হয়ে গিয়েছে আমার। মৌ বলল, তোমার মা বাবা কেউ নেই? মেয়েটি বলল, হ্যাঁ, মা নিজেই এ পেশার, আর আমাকেও এ পেশায় নামিয়েছে। আচ্ছা, আপনারা থাকুন, আমি আসি। আরশি নামের মেয়েটা চলে গেল চোখ মুখ ঢেকে। খুব গম্ভীর টাইপের একটা মেয়ে। মৌ আরসের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, আরস মেয়েটা চলে গেল, ওর কাছে আমার অনেক কিছুই জানার আছে। মেয়েটা এভাবে যেতে পারে না। মেয়েটা কে এটা আমি জানতে চাই। আরস বলল, তুমি চিন্তা করো না, মেয়েটার ঠিকানা জেনেই এখানে টাকা দিয়ে এনেছিলাম।
দেখেছ আমি কেন তোমায় ভুল বুঝেছিলাম। মৌকে খুব সন্দিহান দেখে আর্শ বলে চলো তোমার বাবার বাসায় যায়, তোমার বাবা ও হয়তো চিন্তায় আছে। মৌ আর আর্শ মৌদের বাড়িতে গেল। মৌ তার বাবাকে দেখেই জড়িয়ে ধরে বলে, বাবা আমি তোমার খারাপ মেয়ে না বাবা, আমি কিছুই করিনি, আমার মতো হুবহু দেখতে আরেকটা মেয়ে আছে বাবা। মৌ এর বাবা আরসের দিকে তাকাতেই আরস একটা অমায়িক হাসি দিয়ে বুঝালো সব ঠিকঠাক আছে। মৌ এর বাবা বলে, মা জামাইকে নিয়ে ঘরে যা। এমন সময় আরসের কিছু ফ্যামিলি ফটোর দিকে নজর যা। আরস দুইটা বাচ্চার ছবির দিকে তাকিয়ে বলে, ওই বাচ্চা দুইটা কে? মৌ এর বাবা বলে, আমার মেয়েরা, মৌ আর মৌসি। মৌসি ছোটবেলায় মারা যায়, ওরা দুজনে যমজ ছিল, মেয়ে দুইটা আমার প্রাণ ছিল, কিন্তু মৌসিকে বাঁচাতে পারিনি আমরা আগে এমন একটা জায়গা থাকতাম সেখানে এক সময় খুব শেয়াল এর উৎপাত শুরু হয়। মৌ আর মৌসি এক জায়গা ঘুমিয়েছিল, সেখান থেকে মৌসিকে শেয়ালে টেনে নিয়ে গেছিল, তারপর আমরা মৌকে নিয়ে ওখান থেকে চলে আসি। আর্শ বলে, মৌসির লাশ পেয়েছিলেন? মৌ এর বাবা বলল, না পাইনি। আরস বলল, আমার মনে হচ্ছে মৌ এর মতো দেখতে মেয়েটাই আপনার মেয়ে, কোনো না কোনো ভাবে ও বেঁচে গেছিল। মৌ বলে, মেয়েটা যে বলল ওর মা এই পেশায় জড়িত, তাই ওই মেয়েটাও এই পেশার, হয়তো সে জানেই না তার অতীতে কি ঘটেছিল। মৌ এর বাবা বলে, আরস আমার মেয়ের মতো দেখতে কে সে? আমি তাকে দেখতে চাই, আমাকে নিয়ে চলো বাবা। আরস বলে, চিন্তা করবেন না, পুলিশ নিয়ে যাব, আমার বন্ধু এসআই, আমি সব কিছু বলে রেখেছি, আমার আগেই সন্দেহ হচ্ছিল কিছু একটা গড়বড় আছে। মৌ এর বাবা বলে, কিভাবে প্রমাণ করব সত্য আর মিথ্যা, কে আসল কে নকল? আরস বলে, আপনি চিন্তা করবেন না, এখন ডিএনএ টেস্ট এর ব্যবস্থা আছে, খুব সহজেই প্রমাণ হয়ে যাবে। যমজ দুটো মেয়ের একটা নিখোঁজ হওয়াতে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ছটফট করছেন মৌ এর বাবা। সে জানে ছোটবেলায় তার মেয়ে মারা গিয়েছে, এতগুলো বছর পরে তার মেয়ের মতো আরেকটি মেয়ে আছে শুনে অস্থিরতা বেড়ে চলেছে মৌ এর বাবার। সারাটা রাত ঘুম হয়নি তার। পরের দিন আরস খুব ভোরে মৌ এর বাবাকে আর মৌকে রেডি হয়ে নিতে বলল, কারণ আরস সব রকম খোঁজ খবর নিয়েই বেরিয়েছে। নির্জন পাহাড়ি এলাকা, চিকন সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে আরস, মৌ আর মৌ এর বাবা আর পুলিশ অফিসার। এই নির্জন এলাকায় কোনো মানুষ কিভাবে থাকতে পারে? এইদিকে তেমন কোনো মানুষ এর বাড়ি নেই। দূরে হলুদ কালারের একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে, ঠিকানা অনুযায়ী ওই বাড়িটাই সেই বাড়ি। মৌ আরস বাড়িতে প্রবেশ করেই শুনতে পায় করুণ কান্নার সুর। ভেতরে একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেমন মা তুমি? নিজের মেয়েকে এমন একটা বাজে রাস্তায় নামিয়ে দিয়েছ, আমার এসব ভালো লাগে না মা, আমি মুক্তি চাই। কেন আমার এই মুখটা মানুষকে দেখলে লুকিয়ে রাখতে হয়? কেন মানুষ আমাকে দেখলে দেহ ভোগের বস্তু মনে করে? আমার এই শরীরটা শুকুনেও খাবে না মা, ঘেন্না লাগে আমার নিজের প্রতি, রোজ রাতে পুরুষ পাল্টাতে হয় আমাকে। আমার এই জীবনটা আমি আর চাইছি না মা, আমার জীবনে আমি একটা রঙিন বসন্ত চাই, এই রঙহীন জীবনটা আমার আর ভালো লাগে না, আমাকে তুমি মুক্তি দাও মা। এত টাকার প্রয়োজন কেন মা তোমার? আমাকে তো লেখাপড়া করালে আমি চাকরি করেও টাকা উপার্জন করতে পারতাম। কেউ একজন ঠাস ঠাস শব্দে একটা চড় মেরে বলল, চাকরি করে ঠিক কত টাকা পেতি তুই? এখানে একটা ভালো কাস্টমার লাখ টাকা ও দেয়, চাকরি করে মাসে 1,5,2,000 টাকা, তার বেশি তো পেতি না। খুব বুলি ফুটেছে না তোর? কেমন মা তুমি? মানুষের মা নিজের সন্তান এর সম্মান রক্ষা করে, আর তুমি আমাকে মানুষের কাছে ঠেলে দা। বাইরে থেকে আরস কলিং বেল চাপল। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল এক ভদ্র মহিলা। মৌ এর বাবা বলে উঠল, এ কি আতিয়া তুমি? আরস, মৌ, অফিসার সবাই অবাক হয়ে গেল। মৌ এর বাবা এই মহিলাকে কিভাবে চিনে? মহিলাটি উত্তেজিত হয়ে বলল, কিসের আতিয়া? কে আতিয়া? কি ভুল ভালো বকছেন শুনি। বলেই দরজা লাগাতে গেলে আরস দরজা খুব জোরে ধাক্কা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল, সাথে মৌ এর বাবা অফিসার ও প্রবেশ করল। মৌ এর বাবা রায়হান আহমেদ চমকে যান আরশিকে দেখে। রায়হান আহমেদ আতিয়াকে দেখে বলল, আতিয়া তুমি আমাকে চিনছ না? আমি আপনাকে কিভাবে চিনব? কারা আপনারা? এভাবে আমার বাড়িতে কেন প্রবেশ করেছেন? আতিয়া তুমি আমাকে না চেনার ভান করছো কেন? তুমি আমাকে চিনছ না আজ? হঠাৎ রায়হান আহমেদ এর চোখ আরশির দিকে যা। রায়হান আহমেদ এর হাত পা কাঁপছে, এটা কিভাবে সম্ভব? হুবহু তার মেয়ের মতো দেখতে। রায়হান আহমেদ এর চোখ ছলছল করছে, এটাই তাহলে তার মৌসি। আরশি নামের মেয়েটির চোখ মুখ ছলছল করছে পানিতে। আতিয়া নামের মহিলাটি বলে, আরশি ঘরে যাও এখান থেকে। আরশি ঘরের ভেতর প্রবেশ করতে গেলে পুলিশ অফিসার বলেন, দাঁড়ান ম্যাডাম, আপনার আইডেন্টি পরীক্ষা করতে হবে, আপনার নামে একটা জিডি হয়েছে, আপনার কিছু স্যাম্পল নিব, আমার সাথে ডাক্তার এসছে, পরীক্ষার রেজাল্ট আসা পর্যন্ত আপনি আমাদের হেফাজতে থাকবেন। আতিয়া নামের মহিলাটি বলে, আপনারা কোনো সাহসে আমার বাড়িতে এসে আমার মেয়েকে মানসিক চাপ দিচ্ছেন? কিসের আইডেন্টি চেক? অফিসার বলেন, রায়হান সাহেব এর সন্দেহ মিস আরশি তার হারিয়ে যাওয়া মেয়ে। রায়হান আহমেদ বলেন, আতিয়া তুমি আমাকে চিনছ না, এত বড় মিথ্যা বলতে পারলে? না, আমি আপনাকে চিনছি না, কে আপনি? রায়হান বলেন, তুমি আমার বাসায় 1 বছর কাজ করলে, আজ আমাকেই চিনছ না?
আর তোমার সাথে মেয়েটিকে সত্য করে বলো। তাছাড়া সেদিন তুমি তো বলেছিলে শিয়ালে আমার মেয়েকে টেনে নিয়ে গিয়েছে। তুমি চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারোনি। আমরা চলে আসার পর তুমি থেকে গিয়েছিলে। আর আজ এতদিন বাদে তোমাকে দেখছি। আরস বলে, বাবা, এবার আমি বুঝতে পারছি এই মহিলার মাঝে সব ঝামেলা আছে। এই মহিলাকে ধরলেই সব কিছু পাওয়া যাবে। আতিয়া বলে, আপনারা কি করছেন? এগুলো অনেক বড় অন্যায়। অফিসার বলেন, ন্যায় আর অন্যায় প্রমাণ হয়ে যাবে, সেটা আপনার দায়িত্ব ন। এর মতো হুবহু দেখতে মেয়েটি বলে, আমি আর পারছি না, আমাকে বাঁচান প্লিজ। আমি আর নিতে পারছি না। এই জীবনটা আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। আমি তো পতিতা হতে চাইনি। আমাকে কেন আমার মা পতিতা বানালো? রায়হান আহমেদ বলেন, মা মৌসি, তুই আমার মেয়ে। আমি তোকে নিয়ে যাব এ খারাপ পরিবেশ থেকে। আমি ভাবতেও পারিনি আবার তোকে ফিরে পাব। ও তোর মা ন, তুই আমাদের মেয়ে। আরশি বলে, দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কিভাবে আপনাদের মতো ভালো মানুষের মেয়ে হব? অফিসার বলেন, ভুল আর ঠিক আমরাই বুঝব মিস আরশি অর মৌসি। আপনাকে ডিপ্রেস লাগছে, আপনি প্লিজ মাথা ঠান্ডা করুন। 3 দিন বাদে ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। রায়হান আহমেদ এর সাথে ম্যাচ করে। আতিয়াকে রিমান্ডে দিলে স্বীকার করে সে ইচ্ছা করেই এমন করেছে। সে একটা টিম এর সাথে জড়িত, যারা মেয়েদের কেনাবেচা করে, এসব কাজে লাগিয়ে দেয়। মৌসিকে ইচ্ছাকৃতভাবে চুরি করে খুব কম বয়স থেকে এ পেশায় দেওয়া হয়েছে। মৌসি আতিয়ার গালে একটা থাপ্পড় মেরে বলে, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করল? আমার এত সুন্দর একটা ফ্যামিলি থাকতে পতিতালয়ে এনে রেখেছিলে। কি দোষ ছিল আমার? আজ আমারও এর মতো এক সুন্দর জীবন হতো। মৌসির হাত ধরে বলে, বোন, আমার থেকে ভালো জীবন তোর ও হবে বলেই মৌসিকে জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে। এতদিন পরে মেয়েকে ফিরে পেয়ে এর বাবা ও কান্নায় ভেঙে পড়ে। রায়হান সাহেব মেয়েকে বলে, মা, আমরা তোর সাথে আছি। তোর জীবনে আমরা সুখ শান্তি ফিরিয়ে দিব। তুই আমার বুকেই থাকবি আজীবন। বেশ কয়েকদিন ধরে রায়হান আহমেদ এর ফ্যামিলিতে ঝামেলা লেগেছিল। সব ঝামেলা মিটে যাওয়ার পরে রায়হান আহমেদ এর ফ্যামিলিটা পূর্ণতা পেল। বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে আছে মৌসি। মনটা ভীষণ খারাপ অতীত বার মনে পড়ছে তার। মৌসি বেলকুনিতে দাঁড়িয়ে দেখে আর আর্স খুনসুটিতে মেতে আছে। দেখে মৌসির ঠোঁটের কোণে এক পশলা হাসি এল। মৌসি ভাবছে, জীবনে নির্দিষ্ট একটা মানুষ থাকলে বোধ হয় এতটাই ভালো লাগে। একটা মানুষ থাকলে জীবনটা গোছানো থাকে। একটা পরিবার থাকাটা এতটা আনন্দের আগে জানা ছিল না মৌসির। এর আগে কখনো তার কাছে আকাশটা এত বেশি সুন্দর লাগেনি। হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল, মিস সানজি আহমেদ। মৌসি, হ্যালো ডিয়ার। মৌসি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে অফিসার আহিন দাঁড়িয়ে আছে এক গুচ্ছ ফুলের তোড়া নিয়ে। মৌসি সেদিন এই অফিসারকে ভালোভাবে খেয়াল করে দেখেনি। স্লিম ফিগার, গায়ের গড়ন পাতলা, লম্বা, ফর্সা, বেশ সুন্দর দেখতে। অফিসার আহিন মৌসির কাছে গিয়ে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। কি হল? এই অধম এর ছোট্ট উপহার গ্রহণ করতে কি খারাপ লাগছে আপনার? আরশি বলল, আমাকে ফুল দিচ্ছেন কেন? আমি এর যোগ্য নই আপনার সাথে বন্ধুত্ব করার জন্য। অফিসার আহিন বলল, আমি কি আপনার বন্ধু হতে পারি? আহিন বলল, আর নিজেই আস্ত ফুল হয়ে বলছেন ফুলের যোগ্য না আপনি। আহিন মৌসির দিকে বন্ধুত্বের হাত বাড়ালে মৌসি অবাক হয়ে যা। তার মতো মেয়ের সাথে কেউ বন্ধুত্ব করবে? অবাক হয়ে প্রশ্ন করে, আপনি আমার গোটা জীবনের সব ইতিহাস জেনে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছেন আহিন? এটা নিছক হাস্যকর ব্যাপার। করুণা করছেন আমার উপর, সহানুভূতিশীল হচ্ছেন আমার প্রতি, তাই না? আমি কারো বন্ধুত্ব চাই না আহিন সাহেব। আমি একাই ভালো আছি। এই অপবিত্র মানুষের সাথে কাউকে জড়াতে চাই না আমি। মৌসি, আপনি ভুলে যাচ্ছেন গতকালকের আপনি আর আজকের আপনি এক না। আরশি আর মৌসির মাঝে অনেক তফাৎ। আরশি ছিল মৌসির ছায়া, মৌসির উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া একটা চরিত্রমাত। আরশি একটা মহল্লার মেয়ে, আর মৌসির একটা পরিবার আছে, একটা ভালো পরিবেশের মেয়ে মৌসি। আহিনের কাছে মনে হয়েছে মৌসি এক রঙিন বসন্ত, সে যে কারো জীবনকে রাঙিয়ে তুলতে পারবে। মৌসি মানেই এক বসন্তর ছোঁয়া। মৌসি বলল, আহিন, আমার জীবনে ঘন কালো গাঢ় অন্ধকার, সেখানে কারো বন্ধুত্বের মূল্য আমি দিতে পারব না। আমার কালো অতীত আমাকে বার মনে করিয়ে দেয় আমি কে ছিলাম, কোথায় ছিলাম। আমি ভুলতে পারছি না আমার জীবনেও এক খারাপ অতীত আছে। আহিন বলল, জীবনে অনেক কিছুই ঘটে, কিন্তু সেটা পেছনে ফেলে চলে আসতে হোক। আমিও একজনকে ভালোবাসতাম। মেয়েটা আমাকে রেখে অন্যত্র রিলেশনে যায়, সাথে শারীরিক রিলেশন ও করত। ওই ধরনের মেয়েরাই প্রকৃতপক্ষের পতিতা। সেখানে আপনি তো বাধ্য হয়েছিলেন। ভালোবাসা নিয়ে আমি কিছুই বুঝি না আহিন সাহেব, কারণ কেউ আমাকে কখনো ভালোবাসেনি। আর ভালোবাসা কেমন হয় সেটাই বুঝি না আমি। আহিন বলল, আপনি ভালোবাসা বুঝবেন মিস মৌসি, খুব শীঘ্রই বুঝবেন। আপনাকে রঙিন জীবনের শুভেচ্ছা রইল। প্লিজ এবার ফুলটা গ্রহণ করুন। মৌসি ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নিচ্ছিল, মন ভরে ফুলের সুগন্ধি নিচ্ছিল। এমন সময় খাবার এনে মৌসির গালে খাবার তুলে দিতে দিতে বলে, বোন, তোর ওইসব বাজে অতীত বাদ দে। দেখ না, আমরা আছি তো, আমরাই তোর প্রকৃত পক্ষের ভালোবাসার মানুষ। খাবারটা দ্রুত খেয়ে নে। আমি আছি, বাবা আছে, তোর আর কি চাইব? বোন, আমরা এখন থেকে অনেক ভালো থাকব।
সুখে থাকব। মৌসি মৌকে বলে, জানো, এ বাড়িতে আসার পর আমি যতটা আদর ভালোবাসা পাচ্ছি গোটা জীবনে আমি তা পাইনি। ভালোবাসার মানুষরা এমনই হয়, তাই না? রায়হান সাহেব এসে মৌসির কপালে চুমু দিয়ে বলে, হ্যাঁ মা, ভালোবাসার মানুষ এমনই হোক। আমার যা কিছু সব দিয়ে তোদের ভালো রাখবো আমি। তুই হারিয়ে যাওয়ার পর এক পাশ খালি ছিল আমার। আজ যেন মন ভরে শ্বাস নিচ্ছি। রোজ একটু একটু করে আহিনের সাথে মৌসির কথা হতো। কথা বলতে বলতে একটা সময় তাদের মাঝে গাঢ় বন্ধুত্বের সৃষ্টি হোক। আহিন পুরো টাইম দিত মৌসিকে। মৌসির পুরো জীবনটা রঙিন করে দিল আহিন। আহিনের কেয়ার আর যত্নে মৌসি ভুলে গেছিল তার অতীত। 6 মাস কেটে গিয়েছে। এই 6 মাসে আর্স, আহিন আর মৌ এর বাবার চেষ্টায় মৌসি আজ বেশ সুস্থ স্বাভাবিক। আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে তার পরিবারে। বিছানায় বসে ফোন হাতে নিয়ে ছটফট করছে মৌসি। তার এখন আহিনকে ফোন দিতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে ফোন দিবে আর আহিন বা কি ভাববে? 7-5 ভাবতে ভাবতে নাম্বার ডায়াল করে দিয়ে বসে আছে মৌসি। এমন সময় আর্স এসে বলে, কাকে মিস করছে? আমার একমাত্র শালিকা। মৌসি বলল, আপনাকে জিজু। শুধুই আপনাকে? আরস মুচকি হেসে বলল, হ্যাঁ তাই তো, ডায়াল করে আহিন বাবুর নাম্বার দেখছি। এর মাঝে মৌ এসে বলে, কে কাকে মিস করছে শুনি? আপনার বোন তার হবু জামাইকে মিস করছে বউ। মৌ বলল, আবার বউ ডাকছেন? আরস হেসে বলল, বউকে কি কেউ চাচি ডাকে নাকি? মৌ রেগে বলল, আপনার খবর আছে আরত? আরস বলল, হ্যাঁ তা তো থাকবেই, এতদিনে একটু ভালোবাসতে পারলে না, আর খবর? মৌসি হেসে দিয়ে বলে, নাও ইটস রোমান্স টাইম আপু আর জিজুর। আমি এখন যাই। মৌ আর্সকে বিছানায় ধাক্কা মেরে ফেলে বলে, কিসের ভালোবাসা শুনি? এত ভালোবাসা দিচ্ছি তাও মন ভরছে না, তাই না? আর্স মৌ এর হাত ধরে টেনে বিছানায় শুয়ে দিয়ে বলে, না ম্যাডাম, ভালোবাসাতে মন ভরবে না। মন ভরানোটা এত সোজা ন। আমায় ভালোবাসেন আরস আপনি। আরস বলল, তুমি কি এখনও এটা বোঝনাম? তুমি আমার জীবনে না আসলে অনেক কিছুই বুঝতাম না আমি। আমার জীবনে পূর্ণতা পেয়েছে শুধুই তোমার জন্য। মৌ আরসের বুকে মাথা রেখে বলে, পৃথিবীর সব শান্তি আপনার এই বুকেতে আছে। এইভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চায়। মৌ আর্সের সম্পর্ক ধীরে ধীরে আরও গভীর হতে শুরু হল। আহিন রায়হান সাহেবের কাছে বিয়ের প্রস্তাব পাঠাল। এ প্রস্তাবে রায়হান সাহেব ভীষণ খুশি। মৌসির জীবন নতুন আলোতে ভরে উঠল। আহিন আর মৌসি একদিন সন্ধ্যায় তাদের বিয়ের শপিং বের হল। দুজনে রিকশায় চুপি চুপি বসে আছে। আহিন মৌসির হাতটা শক্তভাবে চেপে ধরে বলল, মৌসি, ভালোবাসি তোমা। এই আমাকে কি মন থেকে ভালোবাসতে পারবে? মৌসি বলে, তুমি তো জানোই আমার জীবনের শোক। আমার ভালোবাসা কি তৃপ্তি দিবে তোমায় আহিন? আহিন বলল, মৌসি, তোমার দেহের প্রতি আমার কোনো টান বা আকর্ষণ নেই। আমি চেয়েছি একটা ভেঙে যাওয়া মানুষ, যাকে ভালোবাসলে সে সবটা দিয়ে আগলে রাখবে আমা। বলো, আমায় কি আগলে রাখবে তুমি? আহিনের কাঁধে মাথা দিয়ে শান্তির নিঃশ্বাস নিল মৌসি। ভালোবাসি আহিন, তোমায় ভীষণ ভালোবাসি। এই আমাকে শক্তভাবে জড়িয়ে রেখো, আমাকে আর ভাঙতে দিও না। আহিন মৌসির মাথায় একটা চুমু দিয়ে বলে, আগলে রাখব তোমায় ভালোবেসে। ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল আহিন আর মৌসির। বিয়ের পর আহিন আর মৌসির জীবনটা অনেক সুখের হল। আরস আর মৌ অনেক সুখে আছে। বিয়ের 2 মাস পরেই গুড নিউজ এলো, মৌসি মা হতে চলেছে। খবর পেয়ে সবাইকে যেমন আনন্দিত তেমনই একটু ভাবাল। আর্স বলল, আহিন এত দ্রুত বেবি নিল, মৌসিকে একটু টাইম দিলে হতো না? আহিন বলল, আর্স, আমি চাইতাম না এক্ষুনি বেবি নিতে, কিন্তু একটা বেবি হলে মৌসি আরও বেশি খুশি থাকবে। বেবি নিয়ে সময় কাটাবে, ও অনেক কিছুই ভুলে যাবে। মৌসির কথা ভেবেই আমার আগানো। আমি মৌসির সসম্পূর্ণ অতীত ভুলিয়ে দিতে চাই, ওর জীবনে রঙিন বসন্ত দিতে চাই। কি ভয়ঙ্কর একটা জীবনে ছিল মৌসি ভেবেই কষ্ট লাগে। আরস আহিনকে বলল, তোমার মতো ভালোবাসার মানুষ এখনের যুগে পাওয়া যাবে না। আমি তোমার নখের যোগ্য ও না। তোমার কাছে থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি একদিন মৌকে ভীষণ অপমান করেছিলাম পতিতা বলে। যদি প্রুভ না হতো ও পতিতা নয়, আমি ওকে মেনে নিতে পারতাম না। আর তুমি সবটা জেনেই মৌসিকে কতটা ভালোবাসো। ভালোবাসার দুনিয়ায় তুমি মহৎ আহিন। 10 মাস পরে মৌসির বেবি ডেলিভারি হল। জমজ 2টা মেয়ে হল। মৌ আর মৌসির মতোই সুন্দর হয়েছে দেখতে। মৌ বেবি 2টাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, পুচকু 2টা, আমি তোদের বড় আম্মু। কখনো আমাকে আন্টি বলে ডাকতে দিব না, আমাকে আম্মা ডাকবি তোরা। 2টা বেবি নিয়েই মৌ আর মৌসির দিন কেটে যা। আরস আর আহিন যেন ওদের 2টা বাবা। মৌসি ভুলে গিয়েছে ওর অতীত, বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে। বেবিদের বয়স 2 বছর হলে মৌ এর ও একটা ছেলে হল। ওদের এই 3টা ছেলে মেয়ে নিয়েই জীবন বসন্তের মতোই রঙিন আর সুন্দর হয়ে উঠল। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।